সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে চতুর্থ সেমিস্টারে পড়ছো আর কিছুদিন পরেই রয়েছে তোমাদের পরীক্ষা, আর তোমাদের এই চতুর্থ সেমিস্টার পরীক্ষাকে টার্গেট রেখে বাংলা বিষয়ের আজকের আমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে বিশেষ ভিডিও। হারুন সালেমের মাসি এই গল্পের প্রশ্ন উত্তর, যা থাকছে 100% কমন গ্যারেন্টি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। সেমিস্টার 3তেও আমরা একইভাবে তোমাদের হেল্প করেছিলাম, প্রশ্ন উত্তরে ভিডিও এনেছিলাম এবং সেখান থেকে 100% কমন এসেছিল। ঠিক একইভাবে এই প্রশ্নগুলোও কিন্তু তোমাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বাংলা বিষয় নয়, অন্যান্য বিষয়গুলো আমরা সাজেশন নিয়ে আসার চেষ্টা করছি খুবই শীঘ্রই। তাই তোমরা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার যদি তোমাদের টার্গেট থাকে ভালো রেজাল্ট করার, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। আর হ্যাঁ, যেহেতু উত্তর সহ বলবো, তাই তোমাদের সময় নষ্ট হবে না। প্রথমে দেখো, হারুন সালেমের মাসি গল্পের প্রশ্ন উত্তর। তোমাদেরকে দুটো পার্টে আমরা এই ভিডিওটা দেব। প্রথম পার্টে 5টা প্রশ্ন আর দ্বিতীয় পার্টে তারপরে 5টা প্রশ্ন কিন্তু উত্তর সহ আলোচনা করতে চলেছি। দেখো, হারুন সালেমের মাসি থেকে আজকের প্রথম প্রশ্ন। ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিরূপণের মধ্য দিয়ে হারুন সালেমের মাসি ছোট গল্প হিসেবে কতটা সার্থক তা দেখাও। তোমরা বুঝতেই পেরেছ, হারুন সালেমের মাসি এটি ছোট গল্প একটি। তো এই ছোট গল্পের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং ছোট গল্প হিসেবে কতটা সার্থক খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য তোমাদের পরীক্ষার। তো দেখো, উত্তর দেখো, তোমরা খাতা পেন বার করে প্রশ্নের উত্তরটা লিখে নিতে পারো এবং প্রশ্নটাও কিন্তু লিখে নিতে পারো। প্রথমে আমাদেরকে জানতে হবে ছোট গল্প সংজ্ঞা অর্থাৎ কাকে বলে আর বৈশিষ্ট্য। দেখো, বাংলা ছোট গল্পের সার্থক স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম ছোট গল্প শব্দটি ব্যবহার করেন। ছোট গল্প কেবল ভাব আশ্রয়ী কল্পনামুখ্য নয়, বরং জীবন নির্ভর এবং এতে রয়েছে খণ্ড কাহিনীর ব্যবহার। তাহলে ছোট গল্পের যদি বলা হয় স্রষ্টা, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম ছোট গল্প শব্দটি কথাটি ব্যবহার করেছিলেন। দেখো, এতে রয়েছে খণ্ড কাহিনীর ব্যবহার। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে ছোট গল্পের বিশেষ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। আমরা কিভাবে বুঝব যে হারুন সালেমের মাসি এই গল্পটি একটি ছোট গল্প? দেখো, এর কিছু বৈশিষ্ট্য আছে। ছোট গল্পের পরিসর হবে ক্ষুদ্র অর্থাৎ ছোট। এই ক্ষুদ্র পরিসরেই ধরা থাকে জীবনের সমগ্রতা, অর্থাৎ এ হলো বিন্দুতে সিন্ধু দর্শন। ছোট গল্পের পরিসর সবসময় ছোটই হয়। এরপর দেখো, ছোট গল্পের বৈশিষ্ট্য 2 নম্বর। ছোট গল্পের স্বল্প আয়তনে ঘটনা বা কাহিনীর কোনো বাহুল্য থাকে না, চরিত্র থাকে গুটি কয়েক। হারুন সালেমের মাসিতেও আমরা দেখব বেশ একাধিক চরিত্রের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায় না। মেন 2টি ক্যারেক্টারই আমরা দেখতে পেয়েছি, 2 থেকে 3টে ক্যারেক্টার। তো ছোট গল্পের স্বল্প আয়তনে যেহেতু কাহিনী কোনো বাহুল্য থাকে না, চরিত্র থাকে গুটি কয়েক। তো পয়েন্টগুলো আগে তোমরা লিখবে। আদর্শ ছোট গল্পে কেবল একটি ক্লাইম্যাক্স বা মহা মুহূর্ত থাকে। ছোট গল্প পরিকাঠামো বা পাঠক মনে একটি একক ধারণা তৈরি করে ছোট গল্প। এগুলো ছোট গল্পের বৈশিষ্ট্য। দেখো, ছোট গল্পে কি থাকে? ছোট গল্পে থাকে আরম্ভের তির্যক ভঙ্গি আর সমাপ্তের চমৎকারিত্ব, অর্থাৎ এ ধরনের জমাটি নাটকীয়তা লক্ষ্য করা যায়। আর একটা ছোট গল্পের বৈশিষ্ট্য হবে ছোট গল্প শেষ হওয়ার পরেও একটা আক্ষেপ এবং অতৃপ্তি থেকে যায়। হারুন সালেমের মাসি গল্পেও আমরা দেখতে পাই এরপরে হারা এবং তার মাসি অর্থাৎ হারুন সালেমের মাসি, তাদের কি হলো পরবর্তীকালে সেটা আমাদের মনে ভাবিয়ে তোলে, অর্থাৎ আমাদের একটা আক্ষেপ বা অতৃপ্তি কিন্তু থেকেই গিয়েছে। তাহলে এটা কিন্তু একটা সার্থক ছোট গল্প। আগে আমরা ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এবার ছোট গল্প প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বর্ষা যাপন কবিতার কয়েকটি উল্লেখযোগ্য লাইন তুলে ধরবে। এভাবেই তোমরা লিখবে এবং প্রত্যেকটি কোটেশনের মধ্যে কিন্তু লিখবে। দেখো উত্তরটা। নাহি বর্ণনা ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। খুব সুন্দর একটা লাইন। এবার এই লাইনটাকে তোমরা বর্ণনা করে দিতে পারলে ওই হারুন সালেমের মাসি ওই ছোট গল্পের আঙ্গিকে, তাহলেই তোমাদের নাম্বার কিন্তু পুরো নাম্বার পাবে। নাহি বর্ণনা ছটা, কোনো বর্ণনা ছটা থাকবে না, কোনো ঘটনা ঘন ঘটা থাকবে না, একটা ঘটনা নিয়ে অনেক কিছু হবে না। নাহি তত্ত্ব নাহি উপদেশ, আমরা এই ছোট গল্পে কোনো উপদেশ পাইনি, কোনো তত্ত্ব নেই। অন্তরে অতৃপ্তি রবে, আমরা শেষ মুহূর্তে বুঝতে পারলাম আমাদের অন্তরে অতৃপ্তি রইল, যে কি হলো আমরা কিন্তু জানি না। তো সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। দেখো, ছোট গল্পের বৈশিষ্ট্য নিরূপণে এই পংক্তিগুলি গুরুত্ব অপরিসীম। এরপরে পয়েন্ট করবে ছোট গল্পের সার্থকতা। এরপর তোমরা এই হারুন সালেমের মাসি ছোট গল্পে কি কি সার্থকতা পেলে সেটা তোমাদের লিখতে হবে। দেখো,
মহেশাদা দেবীর হারুন সালেমের মাসি একটি স্বল্প পরিসর বিশিষ্ট কাহিনী। হারাকে কেন্দ্র করে গৌরবী, আয়েছা বিবি, যোশী, মুকুন্দ্র প্রমুখ অল্প সংখ্যক চরিত্রেরই আবর্তন এবং সক্রিয়তা লক্ষ্য করা যায়। তাহলে এখানে খুব কম সংখ্যক চরিত্রই কিন্তু আছে। গল্পের ঘটনাধারাও একমুখী পরিণামের দিকেই ধাবিত হয়েছে। দেখো, গল্পে খুব বেশি পূর্ব কাহিনী বর্ণনা করার প্রয়োজন পড়েনি। বিন্দুতেই সিন্ধু দর্শন করিয়েছেন গল্পকার। গৌরবীর সঙ্গে তার ছেলে মেয়ের সম্পর্ক, হারাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে গ্রাম সমাজে ধর্মীয় সংস্কার ও সংকীর্ণতা, পরিশেষে হারা ও গৌরবী শহরে চলে যাওয়ার ঘটনায় গল্পের পরিণতি এবং সমাপ্তি হয়েছে। কিন্তু গল্প শেষ হওয়ার পরেও পাঠকের মনে হয় এরপর কি হলো, হারা ও গৌরবী শহরে কিভাবে আছে, কি খাচ্ছে, কিভাবে চলছে তাদের জীবন, তা জানার একটা কৌতূহল জন্মায়। অর্থাৎ একটা অতৃপ্তির রেশ থেকে যায় কয়েকটা চরিত্র আর বিশেষ ঘটনা ধারার। ঠিক তো বাস্তবতার মধ্য দিয়ে সামগ্রিকভাবে গ্রাম্য জীবনের সমাজ ব্যস্ততা ও হতদরিদ্র মানুষের জীবন যন্ত্রণার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই গল্পে। আর আমরা দেখতে পেয়েছি এর লাস্ট লাইন লিখবে যে সমগ্র দিক বিশ্লেষণ করে একথা বলা যায়, ছোট গল্পের সমস্ত বৈশিষ্ট্যই হারুন সালেমের মাসি গল্পে সার্থকভাবে প্রতিফলিত হয়েছে। তাই হারুন সালেমের মাসি নিঃসন্দেহে একটি সার্থক ছোট গল্প। একদম দারুণ, তোমাদের পয়েন্ট করে উত্তর বলে দিলাম। তোমরা যারা পারোনি তো অবশ্যই আরেকবার কিন্তু ফের দেখে নিতে পারো ভিডিওটা। প্রথম থেকে শুরু করতে পারো। ছোট গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য তোমাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলে আসবো আমরা পরের প্রশ্নতে। তার আগে বন্ধুরা, তোমাদের জন্য এরকম ফ্রিতে আমরা ক্লাস আনলে তোমরা অবশ্যই বন্ধুদেরকে সাহায্য করো, তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও জাস্ট। আর আমাদের এই ভিডিওটা একটি লাইক করো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা আমাদের তরফ থেকে থাকছে। দেখো, পরের প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্পের গৌরবী চরিত্রটি আলোচনা করো। এটাও রয়েছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন লিখে নাও, এবার উত্তর লেখো। প্রথমে দেবে ভূমিকা। মহেশাদা দেবী রচিত হারুন সালেমের মাসি ছোট গল্পের প্রধান তথা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে গৌরবী। গল্পকার আলোচ্য গল্পে নিজস্ব লিখন শৈলীর গুণে মাতৃহৃদয়ের আত্মিক টানকেই তুলে ধরেছেন এই গৌরবী চরিত্রের মধ্য দিয়ে। এরপর পয়েন্ট করবে, পয়েন্টে কিন্তু নাম্বার। এবার বন্ধুত্বসুলভ মানসিকতা। এই বন্ধুত্বসুলভ মানসিকতা আমরা কোথায় পাই সেটা কিন্তু এখানে বিশ্লেষণ করতে হবে। দেখো, জন্ম থেকে গৌরবীর একটা পায়ে খুঁতের কারণে জীবিকা অর্জনে সে অক্ষম। তাই দিন দুঃখী অসহায় বিধবা গৌরবী তার প্রতিবেশী হারার মা আয়েছা বিবির দেখানো উপার্জনের পথেই এগিয়েছে। তাহলে হারার মায়ের নাম আয়েছা বিবি। হারার মা গৌরবীকে বলেছিল এভাবে উপার্জন করো, শাক পাতা তুলে। শুধু তাই নয়, দুজনের মধ্যে একটা মনের মিলও তৈরি হয়েছে। ফলত উভয়কে একসঙ্গে রোজ সকালে খাল পাড়ে, বিলের ধারে শাক পাতা, গুগলি মানে শামুক ইত্যাদি সংগ্রহ করতে এবং সেগুলি হাটুরে যোশী ওরফে যশোদার মারফত শহরে বাজারে বিক্রি করিয়েছে এবং পয়সা রোজগার করতে দেখা গিয়েছে। কে করতো এরকমভাবে? আয়েছা বিবি এবং গৌরবী। আর সেই আয় দিয়ে গৌরবীর রোজগার দিন চলছে কোনো রকমে। একদা আয়েছা বিবিকে রমজান মাস পালন করতে দেখে গৌরবী জানতে পেরেছে যে তাদের ধর্ম আলাদা, তবু ধর্ম পরিচয় তাদের বন্ধুত্বে কোনো ছেদ ফেলেনি। বরং কাজের অবসরে হারার মা গৌরবীর উঠানে বসে গৌরবীর মাথার উকুন বেচেছে। আবার দুজনে একই সঙ্গে হাটুরেদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা, থেতলে যাওয়া বিলিতি বেগুন কুড়িয়েছে। দুজনের সমাজ আলাদা হলেও তাদের মধ্যে গড়ে উঠেছে হৃদ্যতা, তৈরি হয়েছে সখ্য। গৌরবীর মনে ধর্মীয় সংস্কার কখনোই তার আর হারার মায়ের বন্ধুত্বের উপর প্রকট হয়ে চেপে উঠতে পারেনি। তো এতটা পর্যন্ত লিখলাম। এটা হচ্ছে বন্ধুত্বসুলভ মানসিকতা। কার মধ্যে ধরা পড়ে? গৌরবীর মধ্যে। তাহলে বন্ধুত্বসুলভ মানসিকতা তোমরা এত বড়টা না লিখে ছোট করে লিখতে পারো যে হারার মায়ের নাম হচ্ছে আয়েছা বিবি এবং গৌরবী, এদের বন্ধুত্বসুলভ মনোভাব ছিল। আমরা দেখতে পাই যে গৌরবীর মধ্যে কি বন্ধুত্বসুলভ মানসিকতা প্রকাশ পেয়েছে। একটু ছোট্ট করে বা গুছিয়ে তোমরা লিখতে পারবে। তোমরা যেটা লিখবে সেটাই হবে উত্তর। এবার দেখো, উদার ও সংস্কার মুক্ত মানসিকতা। এটা কীরকমভাবে করবে? দেখো, ছেলে নিবারণ গৌরবীকে ভাত দিতে অস্বীকার করলেও ছেলের সঙ্গে ঝগড়া করে ভাত আদায় করতে যায়নি সে। আবার ছেলে মেয়েকে গালমন্দও করেনি। বাস্তবকে স্বীকার করে নিয়ে সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করেছে গৌরবী।
হারার মায়ের জাত ধর্ম তো দূরে থাক, নামটা পর্যন্ত বহুদিন জানতো না গৌরবী। রমজানের মাসে হারার মাকে রোজা রাখতে দেখে বুঝেছিল তাদের সমাজ আর গৌরবীর সমাজ আলাদা, কিন্তু তাতে গৌরবীর আচরণ বা মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। গৌরবীর কাছে ব্যবহারই মানুষের আসল পরিচয়। আয়েশা বিবি আর হারাকে তাই তার আপনজন বলেই মনে হয়েছে। জীবনের সার বস্তু সে বুঝেছে, সেসব গরিবদের স্বর্গ আসলে এক। গ্রামের মেয়ে, গ্রামের বউ, গৌরবীর মনে সুবিশাল সমুদ্রের উদারতা। এখানে কেবল মাতৃস্নেহ, মানবিকতা, স্বার্থশূন্য ভালোবাসার ঢেউ ওঠে। গৌরবীর পেটে খিদের আগুন জ্বললেও হৃদয়ে জ্বলে সহানুভূতির প্রদীপ। তবে সমাজের অন্দরে গেঁথে যাওয়া সাম্প্রদায়িক বৈষম্য যে গৌরবীর মনেও ছুঁতমাক বা একঘরে হওয়ার ভয় সৃষ্টি করেনি তা কিন্তু নয়। কিন্তু সকল ভয়কে জয় করে হারাকে নিজের উঠোনে স্নান দিয়েছিল গৌরবী। এর থেকে আমরা বুঝতে পারি গৌরবীর মনে ছিল উদার ও সংস্কার মুক্ত মানসিকতা। অর্থাৎ এই চরিত্রটি কিন্তু উদার এবং সংস্কার মুক্ত, অর্থাৎ কুসংস্কারে বেড়াজালে আবদ্ধ নয়। তাহলে এইটুকু পয়েন্ট করে তোমরা কিন্তু লিখতে পারবে, এরকমভাবে বানিয়ে লিখতে পারবে। 3 নম্বর দেখো, মানসিক দৃঢ়তা। গৌরবীর চরিত্রে আমরা আরেকটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, গৌরবী ছিল মানসিকভাবে দৃঢ়। যোশীর কাছ থেকে হারার ব্যাপারে পরামর্শ নিলেও শহরের ফুটপাতে হারাকে মরতে পাঠায়নি গৌরবী। যোশীর বাঁকা কথার বিষ নিঃশব্দে গিলে নিয়েছে সে। 7 বছরের অনাথ ছেলেটিকে অচেনা পথে মরতে পাঠানোর মতো অমানবিক নয় গৌরবী, বরং হারাকে শহরে ছেড়ে দিলে নিবারণে বাড়িতে আশ্রয় পাওয়ার যে সুবর্ণ সুযোগ গৌরবী পেতে পারত, সেটিও অবলীলায় ত্যাগ করেছে সে। গৌরবীর পা খোঁড়া, তবে তার ভাবনা পঙ্গু নয়। অদ্ভুত এক দৃঢ় চেতনায় গৌরবী ক্রমশ ধর্মনিরপেক্ষতার সার্থক প্রতিনিধি হয়ে উঠতে পেরেছে। মাতৃহারা অনাথ হারার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বেলায় কেবল নিজের মনের কথা, নিজের হৃদয়ের ডাকই শুনেছে গৌরবী। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি গৌরবী ছিল কি, মানসিকভাবে কিন্তু দৃঢ়। তার চরিত্রে আমরা এটা প্রকাশ পাই। পরে দেখো পয়েন্ট, মানবিক সিদ্ধান্ত। শুধুমাত্র 7 বছরে অনাথ হারাকে বাঁচানোর তাগিদে গৌরবী রাতের অন্ধকারে তাকে নিয়ে শহরের উদ্দেশ্যে অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়ায়। গৌরবী শহরের ব্যস্ততম রাজপথে ভিক্ষা করে হারাকে বাঁচাবে, যেখানে কেউ তাদের জাত ধর্ম জিজ্ঞাসা করবে না। তাহলে মানবিক সিদ্ধান্ত নিতে আমরা দেখি গৌরবীকে। তারপরে কি বলেছে দেখো, জাতপাতের বা জাত ধর্মের নিরিখে নয়, এভাবেই মানবিকতার পবিত্র সুতোর বন্ধনে হারার সঙ্গে নিজেকে বেঁধে নেয় গৌরবী। তাহলে মানবিক সিদ্ধান্ত তার চরিত্রে প্রতিফলিত হয়। চলে আসবো পরের পয়েন্টে, মা থেকে মাসি। দেখো গৌরবী জাত ধর্ম ত্যাগ করে পিছুটান ভুলে মন প্রাণ দিয়ে কেবলই হারুন সালেমের মাসি হয়ে উঠতে চেয়েছে। গৌরবী আসলে বিধর্মী এক মাতৃহারা বালকের মায়ের দায়িত্ব স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছে। অন্ধকারাচ্ছন্ন সমাজকে সমুচিত শিক্ষা দিয়ে গৌরবী সব সামাজিক রাজনীতির বিরুদ্ধে, রীতিনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং প্রমাণ করেছে মায়ের কোনো জাত হয় না। নিবারণে মা গৌরবীর এই হারুন সালেমের মাসি হয়ে ওঠার যাত্রা আসলে তার নিজের আত্মপরিচয় অর্জনের যাত্রা, তার স্বাবলম্বী হয়ে ওঠার যাত্রা। তোমরা শেষটা এভাবে করবে যে পরিশেষে কোথায় বলা যায় গৌরবীর চরিত্রে যে সমস্ত দিকগুলি কবি ফুটিয়ে তুলেছেন তা অত্যন্ত সার্থক হয়েছে। এটাই ছিল গৌরবীর চরিত্রের বৈশিষ্ট্য। ঠিক আছে, যদি গৌরবীর চরিত্র পড়ে যায়, খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে ভালো করে। চলে আসবো আমরা পরের প্রশ্নতে। তোমাদের হয়তো মনে হতে পারে প্রশ্নের উত্তরগুলো অনেক বড়, কিন্তু অনেক বড় নয়। এভাবে মুখস্থ করবে এবং পরীক্ষার খাতায় মনে থাকবে, তাহলে সহজেই কিন্তু তোমরা লিখতে পারবে। দেখো, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে হারা চরিত্রটির পরিচয় দাও। তো এটাও কিন্তু আমরা পয়েন্ট করে করব। হারা চরিত্র অর্থাৎ যে বাচ্চা ছেলে, ছোট বাচ্চা ছেলেটি ছিল, হারার মা আয়েশা বিবি হারাকে রেখে দিয়ে কিন্তু মারা গিয়েছিল। তো হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে হারা চরিত্রের পরিচয় দাও। প্রথমেই পয়েন্ট করব বুদ্ধিমান ও সংযত। দেখো, হারুন সালেমের মাসি গল্পের ঘটনাধারা আবর্তিত হয়েছে মূলত বছর 7 হারাকে কেন্দ্র করে, যার প্রকৃত নাম হলো হারুন সালেম। রোগা ছেলেটার কথা সরগর নয়, আবার পেটে খিদের আগুন ও অপুষ্টিতে ভোগা হারা নির্বোধ নয়। তাই মাকে কোনো রকম নড়াচড়া করতে না দেখে পরিস্থিতি বুঝে সে আগে এসেছে মাসি গৌরবীর কাছেই। সে আড়ষ্ট উচ্চারণে বলেছে, মা ললে না মাছি। এটা এই যে লাইনটা বললাম, এটা কিন্তু কোটেশনের মধ্যে রাখতে হবে।
অজগায়ে গৌরবী মাসি যে তাদের সুখ দুঃখের একমাত্র সাথী, সে কথা ছোট্ট হারা বুঝে গিয়েছে আগে ভাগেই। পাশাপাশি দেখা যায় সদ্য মাতৃহারা ছেলেটি শোকে দুঃখে বিলাপ না করে মাসির কথা মতো কাজ করেছে। বয়স অল্প হলেও জীবন অভিজ্ঞতায় বিজ্ঞ হারা মায়ের মৃত্যুর পর যাবতীয় দায়িত্ব পালন করে মাসির কাছে এসে উঠেছে। বয়স আন্দাজে সে যথেষ্ট বুদ্ধিমান ও সংযত। তাহলে আমরা দেখতে পেলাম তার বুদ্ধিমত্তার পরিচয়, হারার বুদ্ধিমত্তার পরিচয়। তাহলে বুদ্ধিমান ও সংযত একটা পয়েন্ট কিন্তু তোমরা লিখবে। চলে আসবো পরের পয়েন্টে। দেখো, অনুগত। হারার চরিত্রে আরেকটি দিক প্রতিফলিত হয়, সে ছিল অনুগত। মায়ের শিখিয়ে যাওয়া মাসির পা ধরে থাকিস, এই শেষ কথাগুলি হারা অক্ষরে অক্ষরে পালন করেছে। গৌরবীর সব নির্দেশ মান্য করতে দেখা গিয়েছে হারাকে। গৌরবীর নির্দেশে মায়ের কবরে মাটি দেওয়া, দূর সম্পর্কের কাকার কাছে আশ্রয় নিতে যাওয়ার, এমনকি গৌরবীর ভৎসনা অর্থাৎ তিরস্কার শুনে নিজের বাড়িতে পালিয়ে গিয়েও পুনরায় মাসির কাছেই ফিরেছে। মাসির হাত ধরে নিরাপদে অচেনা শহরের পথে নির্দ্বিধায় পাড়ি দিয়েছে হারা। গৌরবের প্রতি তার আনুগত্যের এগুলি কিন্তু প্রমাণ। তাহলে আমরা কিন্তু এটা পয়েন্ট করতে পারি যে অনুগত, অর্থাৎ তার মধ্যে এক আনুগত্যতা আমরা কিন্তু লক্ষ্য করি। আমরা চলে আসবো পরের পয়েন্ট, বাস্তবতা বোধ সম্পন্ন। দেখো, হারা শুধুই বাধ্য বা অনুগত ছিল না, মানুষ চেনার ক্ষমতাও তার সেই স্বল্প বয়সী হয়ে গিয়েছিল। খিদে সহ্য করতে করতেই সে একেবারে বিজ্ঞ হয়ে উঠেছিল। বাবার মৃত্যুর সময় সে নিজের সমাজের লোকের দুর্ব্যবহার দেখেছে। মা মরতেই কাকার স্বার্থপরতা উপলব্ধি করেছে। তাই ছোট হারা নিজের সমাজের কাছে আশ্রয় খুঁজতে যায়নি। গৌরবী মাসির কাছে থাকলে সে প্রাণে বাঁচবে, এই শিক্ষায় হারা চরিত্রের অর্জন। তাহলে আমরা দেখতে পেলাম সে ছিল বাস্তবতাবোধ সম্পন্ন। তার মধ্যে বাস্তব, এতটুকু ছেলের মধ্যেও বাস্তব বোধের প্রকাশ ঘটিয়েছেন কবি তার চরিত্রে। চলে আসবো পরের পয়েন্ট, মাসির প্রতি দায়িত্ববান। হারা চরিত্রের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হারার চরিত্রে ধরা পড়ে মাসির প্রতি দায়িত্ববান। কিভাবে? দেখো, খোঁড়া মাসিকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করেছিল সে। ঘর থেকে সে মেটে আলু এনে দিয়েছে মাসিকে, থানকুনি শাক তুলেছে মাসির সঙ্গে, দোকানে 5 ফরমাস কেটে মাসির ঘরে লক্ষ্যে লম্ফ জ্বালানোর কেরোসিন তেল জোগাড় করেছে, মাসির সঙ্গে মিয়ানো চাল ভাজা চিবিয়েছে। এটা একটু বানানটা ঠিক করে নেবে, ঠিক আছে? তাহলে মাসির প্রতি দায়িত্ববান আমরা লক্ষ্য করেছি। সে মেটে আলু এনে দিয়েছে মাসিকে, মাসির সঙ্গে থানকুনি পাতা তুলেছে, দোকানে 5 ফরমাস খেটে সারাদিন ঘরে লম্ফ জ্বালানোর জন্য বা বাতি জ্বালানোর জন্য কেরোসিন তেল জোগাড় করেছে, মাসির সঙ্গে মিয়ানো চাল ভাজা চিবিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তার একটা যে সাহায্যকারী মনোভাব বা মাসির প্রতি দায়িত্ববান আমরা কিন্তু লক্ষ্য করি। পরের পয়েন্ট, মায়ের প্রতি অনুভূতি পাবন। দেখো, হারার ভবিষ্যতে কথা ভেবে গৌরবে একসময় পাগলের মতো হয়ে উঠেছে। অন্যদিকে হারাকে আগলে রাখার অপরাধে নিজেকে আশ্রয় হারানো ভয়ে গৌরবী হারাকে দূর দূর করে তাড়িয়েও দিয়েছে। মাসির তাড়া খেয়ে একলা হারা নিজের ঘরের মেঝেতে এসে শুয়েছে। ঘুমের ঘরে মাকে দেখেছে, মনে হয়েছে এখনই মা এসে তার জন্য রাঁধতে বসবে, সব আবার আগের মতো হয়ে যাবে। মৃত্যুহীন হারার বুকের ভিতর মায়ের জন্য জমানো কান্না ঢেউ এর মতো আজড়ে পড়ছে। ঘুমের মধ্যে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছে। অনাথ হারার এই বুক ফাটা যন্ত্রণা ও মাতৃস্নেহ বঞ্চিত এক শিশুর দুর্বলতা সত্যি মনে দাগ কেটে যাওয়ার মতো। তাহলে এই পয়েন্ট, অর্থাৎ মায়ের প্রতি অনুভূতিপ্রবণ, এটা কিন্তু ছিল হারার চরিত্রে বিদ্যমান। চলে আসবো পরের পয়েন্ট, মাসির প্রতি আস্থাবান। দেখো, গৌরবী হারাকে নিয়ে শহরে পালানোর কথা বললে তখন সে মাসির কথা ভেবেছে। খরা মাসি শহরে ব্যস্ততম রাজপথে কেমন করে তাল রাখবে, তবুও সহজ সরল বিশ্বাসে আর মাসির প্রতি অগাধ ভরসা নিয়ে হারা গ্রাম ছেড়েছে। হারা মানুষের প্রতি, অর্থাৎ মানবতার প্রতি গভীর আস্থায় মাসির হাত ধরে চেনা জীবন ছেড়ে অচেনা শহরের পথে পা বাড়িয়েছে। বলা বাহুল্য, মাসিই তার কাছে মা হয়ে উঠেছে, অর্থাৎ মাসির প্রতি চেয়েছিল আস্থাবান। পরিশেষে একথাই বলা যায়, সমগ্র দিক বিচার বিশ্লেষণ করে হারুন সালেমের মাসি এই ছোট গল্পে হারা চরিত্রটির কেন্দ্রীয় চরিত্র হারা এবং গৌরবী, এই দুটি চরিত্রই সার্থকভাবে প্রতিফলিত হয়েছে এবং হারা চরিত্রটি হয়ে উঠেছে এক সার্থকতার নিদর্শন। এভাবেই তোমরা গল্পটা, এই প্রশ্নটা শেষ করতে পারো। এরপরে আমাদের চলে আসবো পরের প্রশ্ন, মহেশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গল্পে নিবারণ চরিত্রটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দেখো, নিবারণ চরিত্রটি বিশ্লেষণ করো। দেখো, প্রথমে হচ্ছে পয়েন্ট করো নিবারণে ঈর্ষা।
মহেশ্বরী দেবীর লেখা হারুন সাহেবের মাসি গল্পের প্রধান চরিত্র হচ্ছে গৌরবী, আর তার ছেলে হলো নিবারণ। নিবারণ স্ত্রী সন্তান নিয়ে নিজের তৈরি বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। বিধবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব সে নেয়নি, এমনকি নিজের বাড়িতে আশ্রয় দেয়নি মাকে। একমাত্র বোন পুটির বিয়েতে ঘর তৈরির টাকা ভেঙে বাবা জামাইকে ঘড়ি, টর্চ, সাইকেল দেওয়ায় নিবারণের হিংসা ও রাগ। গৌরবী সে সময় বলেছিল বয়সকালে মেয়েই তাদের দেখভাল করবে, কিন্তু পুটির আর্থিক সচ্ছলতা না থাকার কারণে সেখানেও গৌরবীর ঠাঁই হয়নি। অথচ নিবারণের ক্ষমতা থাকলেও সে মাকে তার কাছে রাখেনি। বোনের বরকে বিয়েতে দেওয়া সাইকেল, ঘড়ির প্রতি নিবারণের ঈর্ষা তাকে মায়ের প্রতি বিমুখ করে তুলেছে। তাহলে এই পয়েন্ট হলো নিবারণের ঈর্ষা। এরপর দেখো এর চরিত্রে আমরা ঈর্ষা প্রকাশ পাই। এরপর মানসিকতা সংকীর্ণতা বা মানসিক সংকীর্ণতা পয়েন্ট করবে। নিবারণের ঘরে 150 টাকা দামের রেডিও বাজে, অথচ একটা গাই গরু কিনে পালন করার জন্য গৌরবী 100 টাকা চাইলে সে দেয় না। সদ্য মাতৃহারা অনাথ বালক হারাকে নিয়ে গৌরবী নিবারণের কাছে আশ্রয় চাইতে গেলে মুসলমান বালককে আশ্রয় দেওয়ার আস্পর্ধা দেখে মাকে কটু কথা বলে। গৌরবীকে শত্রু বলে গণ্য করে সে। নিবারণ আবার সুবিধাবাদীও বটে। সন্তান সম্ভবা স্ত্রীর দেখাশোনার জন্যই নিবারণ মাকে রাখতে রাজি হয়, কিন্তু হারাকে ত্যাগ করার শর্ত দেয় গৌরবীকে। স্বার্থপরতা, মায়ের প্রতি অবমাননা, ধর্মীয় সংস্কার ছন্নতা, ছোট্ট হারার প্রতি নিষ্ঠুর মনোভাব নিবারণের সংকীর্ণ মনেরই পরিচায়ক। অর্থাৎ তার মধ্যে আমরা মানসিক সংকীর্ণতার বিরূপ প্রভাব দেখতে পাই। পরের পয়েন্ট দেখো, প্রতিহিংসা পরায়ণতা। গৌরবীর বর্তমান আশ্রয়দাতা ভাইপো মুকুন্দকেও নিবারণ মায়ের বিরুদ্ধে উত্তেজিত করে ভিটেমারি থেকে উৎখাত করতে চেয়েছে। মায়ের শেষ আশ্রয় ও অবলম্বনটুকু কেড়ে নিয়ে নিবারণ তার প্রতিহিংসা চরিতার্থ করতে চেয়েছে। ছোটবেলার রাগ পুষে রেখে প্রবল প্রতিহিংসায় অমানবিক এক কুপুত্র হয়ে উঠেছে গল্পের নিবারণ। অর্থাৎ পরিশেষে এক কথায় বলা যায়, সমগ্র দিক থেকে বিচার বিশ্লেষণ করে নিবারণ চরিত্রটিকে এক এক সার্থক চরিত্রে চিত্রিত করেছে লেখক। এরপর দেখো, হারুন সালেমের মাসি ছোট গল্প অবলম্বনে যশোদা চরিত্রটি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট যশোদা চরিত্র। দেখো, প্রথমেই পয়েন্ট যশোদার জীবন যুদ্ধ। মহেশ্বরী দেবী রচিত হারুন সালেমের মাসি ছোট গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো যশোদা বা যোশী। সে স্বাবলম্বী, সংগ্রামী এক নারী। 7 বছর বয়স থেকে সে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে, কারণ ওদের পুরুষেরা কোনোদিন ভাত কাপড় দেয় না, যোশীর বরও দেয় না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে, গোটাটাই কোটেশনের মধ্যে রাখবে। প্রথম বৈশিষ্ট্য দেখো, চেহারা ও স্বভাব বৈশিষ্ট্য। যোশীর মুখটি ছিল প্রাণপাতার মতো হরতানি ছাঁদের, নাকটি ছিল চাপা, দৃষ্টি সতর্ক। নানারূপ তিক্ত অভিজ্ঞতা তাকে জীবন চিনতে শিখিয়েছে। রূঢ় বাস্তবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যোশীকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়। তাই আপাততভাবে তার স্বভাব অত্যন্ত রূঢ়, কথাবার্তাও খুব রুক্ষ। কঠিন কঠোর বাস্তব জীবনই তাকে এসব শিখিয়েছে। তাই দয়া টয়া দেখলে ও রঙ্গ জলে। যোশী নিজের জীবনে কারো কাছেই দয়া পায়নি। ছোটবেলা থেকে তাকে খেটে খেতে হয়েছে। এখন সে চাল বিক্রি করে, সঙ্গে নিয়ে যায় গৌরবী আয়ছাদের সংগৃহীত শাক পাতা ও গুগলি। ট্রেনে বসার জায়গা, চাল বিক্রির লাভের টাকা, সব কিছুই জোর জবরদস্তি করে আদায় করতে হয় তাকে। সহস্র প্রতিকূলতার মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে যোশী সদা ব্যস্ত। তাই তার দুরণ্ড দাঁড়িয়ে কথা বলার অবসর থাকে না, ছুটে চলে যোশী। তাহলে তার মধ্যে আমরা দেখতে পাই যে তার চেহারা, স্বভাব বৈশিষ্ট্য আমরা পরিলক্ষিত করলাম। এবার দেখো বাস্তবতাবোধ। যশোদার বাস্তবতাবোধ প্রবল। মুসলমান বালক অনাথ হারাকে কাছে রাখার ব্যাপারে গৌরবী হিন্দু সমাজের বাধার সম্মুখীন হবে ও বড় বিপদে পড়বে তা জানে। তখন হারাকে শহরে উদ্বাস্তুদের ভিড়ে ছেড়ে আসার বাস্তব পরামর্শ দেয় যোশী। আপাততভাবে একথা নিষ্ঠুর শোনালেও গল্পের শেষে শহরে ভিড়েই মিশে যেতে দেখা যায় হারা ও গৌরবীকে। সেটাই ছিল তাদের ভবিতব্য। অর্থাৎ তার মধ্যে আমরা প্রথম থেকেই লক্ষ্য করি বাস্তবতাবোধ সম্পূর্ণ ছিল যোশীর। চলে আসবো পরের পয়েন্ট, আপাত রুক্ষতার আড়ালে স্নেহ মমতা। বাইরে রুক্ষতার আড়ালে যোশীর মধ্যেও রয়েছে এক মমতাময় হৃদয়। সে তার ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে, স্বামীকে তোয়াজ করে রাখে ঘরে, সংসারকে সচ্ছল করার জন্য সর্বদা পরিশ্রম করে। আয়েছা গৌরবীর মতো অসহায় নারীদের জিনিসপত্র বিক্রি করে দিয়ে সাহায্য করে। যোশী তার না পাওয়া নিয়ে অভিযোগ করে না, বরং পরিশ্রম করে সে অর্জিত ফল নিয়ে সে নিজের জীবনটুকু কাটিয়ে দিতে চায়। আর আসলে যোশী আসলে একটি শ্রেণী চরিত্র। গল্পের দরিদ্র, শোষিত, মেহনতি নারী সমাজের প্রতিনিধি হলো যশোদা।
তো এই ছিল আমাদের 5টি প্রশ্ন আজকের ভিডিওতে আমরা সমাপ্ত করলাম। পার্ট 2 ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4কে টার্গেট রেখে আমরা নিয়ে আসবো এরপর একাধিক প্রশ্ন উত্তর ভিডিও, যেগুলো তোমাদের পরীক্ষায় দেবে 100% সাকসেসের 100% সাজেশন, যা তোমাদের পরীক্ষায় হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না, গৌরবীর এই সমস্যার কারণ কি, হাঁটার সমস্যার কারণে সে কার উপর কিভাবে নির্ভরশীল হয়ে পড়েছিল। আরও কোশ্চেন রয়েছে, আর 5টি কোশ্চেন যা তোমাদের 100% সাফল্য এনে দেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের খুব পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।